সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সান সিরিজে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের ফার্স্ট সামেটিক এক্সাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করবে। তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং তার সাথে ম্যাথামেটিক্সের পার্টগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আশা করি প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছো। তো ফার্স্ট পরীক্ষা হয়ে গেছে, এরপরে তোমাদের আবার সেকেন্ড সামেটিভ এক্সাম আসতে চলেছে। তো তোমাদের কী কী চ্যাপ্টারগুলো আছে সেগুলো পরপর তো থাকবে। তো মোটামুটি আজকে যে চ্যাপ্টারটা তোমাদের করাতে চলেছি, পদার্থের গঠন এবং ধর্ম, ঠিক আছে? এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষায় কি আছে তোমরা একটু কমেন্ট করবে। এই চ্যাপ্টারের কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। খুব সুন্দর করে ওখানে অনেক ইনফরমেশান দেওয়া আছে। আর আজকের ভিডিওটাতেও অনেক ইনফরমেশান দেবো, মানে পরপর ক্লাসটা যেরকম তোমাদের করাই আর কি সেরকম করাবো। তো তোমাদের আর কোন কোন চ্যাপ্টারগুলো প্রয়োজন আছে বলতে, ধরো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, এই তিনটে চ্যাপ্টারের কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা করতে চাইছো সেগুলো একটু কমেন্ট করবে, ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমত কোনো কথা দেবো না আলাদা করে যে হ্যাঁ একেবারে, কিন্তু আমি কিন্তু চেষ্টা করে যাব যাতে তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া যায়, ঠিক আছে? কারণ আগে থেকে কথা দিলে সমস্যা হয়ে যাচ্ছে, কখন কীরকম কী ব্যস্ত হয়ে যাচ্ছি, একটু সমস্যা তো হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করবো আমার মতো করে, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলি, ভিএসওর জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার হও। ভিএসও তোমাদের পরীক্ষা এরপরে আর বেশি দিন, মানে আস্তে আস্তে কিন্তু টাইম চলে আসছে। তো ভিএসওর ফর্ম ফিল আপ তো এখনও শুরু হয়নি, সেটা শুনিনি। তো ভিএসওর জন্য কিন্তু তোমরা রেডি হও, ঠিক আছে? আর তোমাদের এই তোমাদের এখন যে সেকেন্ড সামেটিভের জন্য যে পড়াগুলো সেগুলো কিন্তু প্রথম থেকেই রেডি হতো, প্রথম থেকেই নিজেকে প্রস্তুত করো, প্রথম থেকে নিজেকে রেডি করো, যাতে শেষে গিয়ে ওই ঘুম নষ্ট করে এবারে বা সেই না খেয়ে না দিয়ে সেই বিশাল টান টান পড়াশোনা, সেই জিনিসটা করবে না। তোমরা প্রথম থেকেই জিনিসটাকে সুন্দর করে রেডি করে রাখবে, ঠিক আছে? লাস্টে গিয়ে যাতে হেজিটেশন না হয়। তো ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি শুরু করছি। পদার্থের গঠন এবং ধর্ম অলরেডি তোমাদের ফার্স্ট ক্লাসটা করানো হয়ে গেছে। এখানে দেখো সাইফন ক্রিয়া সম্পর্কে দিয়েছে, তো সাইফন সম্পর্কে আমরা একটু জেনে নেব। সাইফন জিনিসটা কি একটু দেখে নাও। দেখো সাইফন কি বলছে, সাইফন হচ্ছে এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে, বায়ুমণ্ডলীয় যে চাপ আছে সেটাকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করা হয়। ধরো এখানে একটা পাত্র আছে, এই যে একটা বালতি আছে, এই বালতির মধ্যে দেখো জল আছে। এখন এই জলটাকে যদি আমরা অন্য একটা পাত্রে নিতে চাই তাহলে কিভাবে নিতে পারি? আমরা এখানে মগে করে নিতে পারি, তাই না? মগে করে এখানে ঢালতে পারি। কিন্তু এমন একটা ব্যবস্থা আছে যেখানে তোমার কোনো হাত লাগবে না, মানে তুমি টাচ করতে হবে না। তুমি এমন একটা ব্যবস্থা করবে যার মাধ্যমে এটা নিজে থেকেই অনবরত জলটা উপর থেকে নিচে পড়তে থাকবে। সেটা হচ্ছে একটা পাইপ পদ্ধতি। দেখো এখানে একটা পাইপ আছে, এই পাইপটা যদি জল দিয়ে পূর্ণ করে তো এর মধ্যে ডুবিয়ে দেয়, এর মধ্যে যদি এই পাত্রটাতে যদি ডুবিয়ে দেয় তাহলে কী হবে, এখান থেকে আস্তে আস্তে কিন্তু এই নিচের যে পাত্রটা আছে সেটাতে জলটা পড়তে থাকবে। এখন দেখো তোমরা এখান দিয়ে যদি দিতে তাহলে ঠিক আছে যে এটা সরাসরি চলে আসে, কিন্তু দেখো এটা কিন্তু এই যে বালতি থেকে ওপরে কিন্তু এই যে পাইপটা সেটা কিন্তু ওপর দিকে চলে যাচ্ছে, তাই না? বালতি থেকেও ওপরে চলে যাচ্ছে, তাই না? এই যে বালতি, এই জলের লেভেল তো এটা, তো জলের লেভেল থেকেও কিন্তু ওপরে আমাদের এই পাইপটা কিন্তু যাচ্ছে, তার সত্ত্বেও কিন্তু সেই জলটা নিচে নামবে বা পাইপ দিয়ে চলে আসবে। তাহলে এটা হচ্ছে সাইফন ক্রিয়া বলা হচ্ছে। সাইফন হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে, নাড়াচড়া না করে কোনো পাত্র থেকে তরলকে এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তরিত করা হয়। তো অপেক্ষাকৃত নিচু জায়গায় সেটাকে স্থানান্তরিত করা হয়ে থাকে। এবার দেখো এই যে সাইফন ক্রিয়া, তোমরা তো মোটামুটি একটা আইডিয়া পেলে। তো আশা করি ছোটোবেলায় তো আমরা অনেকবার করেছি এই জিনিসগুলো, যে একটা পাইপ নিতাম, পাইপের মধ্যে মুখে করে ওটার মধ্যে জল ঢুকিয়ে দিতাম, ঠিক আছে? এবার মুখে করে মানে ওটাকে পুরো পাইপটাকে জল দিয়ে ভর্তি করতাম। এবার ভর্তি করার পর কী করতাম, একটা সেই বালতির মধ্যে পাইপটাকে চুবিয়ে দিতাম। চুবিয়ে দেওয়ার পরে আমরা দেখতাম যে ওই পাইপ দিয়ে কিন্তু জলটা পরপর মানে বেরোতেই থাকছে, ঠিক আছে? দেখো সাইফন ক্রিয়ার শর্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এটা আসে। তো এর শর্তগুলো কি কি? প্রধানত দুটো পয়েন্ট আছে। সাইফন ক্রিয়ার শর্তগুলো কি কি? প্রথমত শর্ত মানে কি, মানে সাইফন ক্রিয়া কখন কাজ করবে হিসাব মতো, মানে কি কি শর্ত হিসেবে কাজ করতে পারে। প্রথমত বলছে যে পাত্রে
যে পাত্র, ধরো এটা হচ্ছে এ পাত্র, এই যে পাত্রটা ওপরে যেটা রাখলাম এটা হচ্ছে এ পাত্র, আর নিচে যেটা রাখলাম সেটা হচ্ছে বি পাত্র, ঠিক আছে? তাহলে এ পাত্র থেকে আমরা কি করছি, বি পাত্রে তরলটাকে স্থানান্তরিত করছি। এ পাত্র থেকে বি পাত্রে আমরা তরলটাকে স্থানান্তরিত করছি। বলছে যে পাত্রে, অর্থাৎ এ পাত্র থেকে তরলকে স্থানান্তরিত করতে হবে, যে পাত্র থেকে তরলকে স্থানান্তরিত করতে হবে তাকে অপেক্ষাকৃত উঁচু স্থানে রাখতে হবে, এবং যে পাত্রে তরলটাকে স্থানান্তরিত করা হবে সেটাকে অপেক্ষাকৃত নিচু স্থানে রাখতে হবে। তাহলে আমরা এই যে যেটা হচ্ছে যেখান থেকে আমরা তরলটা যাবে আর কি, তো সেটা উঁচুতে থাকবে, আর যেখানে যাবে সেটা হচ্ছে নিচুতে থাকবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট দেখো, যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরলে নলটাকে পূর্ণ করতে হবে। তাহলে এই যে নলটা আমরা দেখছি এখানে, এই যে নলটা আছে, এই নলটা কিন্তু পূর্ণ করতে হবে। কী দিয়ে পূর্ণ করতে হবে? যে তরলটা আমরা এখানে স্থানান্তরিত করতে চলেছি সেই তরল দিয়ে কিন্তু তোমাদের এই নলটাকে পূর্ণ করে দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরলের নলটাকে পূর্ণ করতে হবে। মোট কথা এটাই হচ্ছে মেন জিনিস। এবার আরও কী আছে, যে এই অবস্থায় নলটির ছোট বাহুটি উঁচু স্থানে রাখা তরলপূর্ণ পাত্রের তরলের মধ্যে, এবং বড় পাত্রকে যে পাত্রে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই পাত্রে রাখা হলে দেখা যাবে নলের মধ্যে দিয়ে তরলের প্রবাহ হচ্ছে। তার মানে কি, মেন জিনিসটা কিন্তু এখান থেকে আমাদের এইটুকুনির মধ্যে চলে আসে হিসাব মতো, যে সাইফন ক্রিয়ার শর্তগুলো কী কী, ঠিক আছে? দুটো পয়েন্ট, এক হচ্ছে আমাদের যেখান থেকে যেই পাত্র থেকে আমরা তরলটাকে অন্য পাত্রে স্থানান্তরিত করবো আর কি, তো সেই পাত্রটাকে উপরে রাখবো, আর যেটাতে স্থানান্তরিত করবো সেটাকে আমরা নিচে রাখবো, হলো অপেক্ষাকৃত নিচু স্থানে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা যে নল দিয়ে তরলটাকে স্থানান্তরিত করবো সেই নলটা কিন্তু সেই তরল দিয়ে পূর্ণ থাকতে হবে, ঠিক আছে? সেই তরল দিয়ে কিন্তু পূর্ণ থাকতে হবে। এবার দেখো, তোমাদের মেনলি সাইফন থেকে কি আসে, সাইফন বলতে মানে সাইফন ক্রিয়া কি, আর সাইফন ক্রিয়ার শর্তগুলো কি কি, আর হচ্ছে সাইফন ক্রিয়ার ব্যবহার আসে, ঠিক আছে? ব্যবহার আসে। আচ্ছা, আগে একটু ব্যবহারটা দেখিয়ে নিই, তারপরে একটু কার্যনীতি নিয়ে আলোচনা করব। দেখো, সাইফন ক্রিয়ার ব্যবহার কোথায় দেখা যায়? এই সাইফন ক্রিয়াটা হচ্ছে, প্রথমত সাইফনের সাহায্যে বড় ব্যারেলের মধ্যে থাকা পেট্রোল বা ডিজেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা হয়। এরকম দেখবে বড় বড় এরকম ব্যারেল আছে, ঠিক আছে? সেই ব্যারেল থেকে কী করে, এরকম ছোট কোনো পাত্র সেগুলোর মধ্যে এই তরলটাকে স্থানান্তরিত করে। পেট্রোল বা ডিজেল বা আমরা কেরোসিনও দেখতে পাই, কেরোসিনটাকেও এরকম বড় ধরো ব্যারেল আছে, সেই ব্যারেল থেকে ছোট ব্যারেলে সেটাকে স্থানান্তরিত করে, ঠিক আছে? এর ভেতরে একটা এরকম নল ঢুকিয়ে দেয়, সেই নলের মাধ্যমে কিন্তু এটা স্থানান্তরিত হয়। এবার দেখো ২ নম্বর কী বলছে, শৌচাগারে যে স্বয়ংক্রিয় ফ্ল্যাশ এ সাইফন ব্যবহার করা হয়। শৌচাগার, তো ঠিক আছে, শৌচাগারে কিন্তু এই স্বয়ংক্রিয় ফ্ল্যাশ, যেটা আমরা ওই ফ্ল্যাশ বাতকর্ম করে আর কি, বাতকর্ম বলছি, হয়তো ওই ফ্ল্যাশটা যে জ্বালানো হয় সেই ফ্ল্যাশটার মাধ্যমে মানে ভেতরে এমন একটা স্ট্রাকচার থাকে, সেটাতে কিন্তু সাইফন ক্রিয়াটা ঘটে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এটা হয়ে গেল। এবার সেকেন্ডে দেখো সাইফনের প্রভাব বা অ্যাপ্লিকেশন অফ সাইফন। একই জিনিস, এই জিনিসটা যা আছে এখানে কিন্তু সেম জিনিসই আছে। আমি জাস্ট দুটো জায়গা থেকে দুটো জিনিস নিলাম। এখানে বলছে কোনো পাত্রকে নড়াচড়া না করে বা কাত না করে ওই পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করতে সাইফন ব্যবহার করা হয়ে থাকে। আর শৌচাগার পরিষ্কার করতে যে স্বয়ংক্রিয় ফ্ল্যাশ আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও কিন্তু সাইফন ক্রিয়া কাজ করে। নেক্সট দেখো, আচ্ছা এবার দেখো এখানে আরও দুটো পয়েন্ট আমরা পড়ে নিই, যে সাইফন ক্রিয়া সেটা কোথায় কোথায় কাজ করে, কোথায় কোথায় কাজ করে না। বায়ুশূন্য স্থানে কিন্তু সাইফন ক্রিয়া কাজ করে না। তো এটা কিন্তু এই যে সাইফন ক্রিয়াটা হচ্ছে, সেই সাইফন ক্রিয়াটা কিন্তু এই বায়ুমণ্ডলের চাপের জন্য হচ্ছে, ঠিক আছে? বায়ুমণ্ডলীয় চাপের জন্য কিন্তু এই সাইফন ক্রিয়াটা হয়ে থাকে। তো যেখানে বায়ুশূন্য, তুমি যদি এটাকে চাঁদে নিয়ে যাও বা যেখানে বায়ু নেই আর কি, মহাকাশে নিয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সাইফন ক্রিয়াটা কাজ করবে না। ওকে, আরেকটা বলছি যে এই যে বায়ুমণ্ডলীয় চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে এই পাত্রে ডোবানো বাহুর উচ্চতা বেশি হলে সাইফন কিন্তু ক্রিয়া করবে না। দেখো এখানে এই যে এই পাত্রে যেটা ডোবানো আছে আর কি, এই যে এই পাত্রে যে পাইপটা, এটাকে যদি আমি একদম অনেক ওপরে তুললাম তাহলে কিন্তু কাজ করবে না। বায়ুমণ্ডলের চাপ যেটুকুনি কাজ করবে সেটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? এটাই কিন্তু নির্দিষ্ট একটা উচ্চতা পর্যন্ত তোলা যাবে। এর ওপরে যদি তুমি এরকম অনেক ওপরে তুলে দাও, সেটা যে কাজ করবে সেটা না। তুমি ভাবছো যে দোতলা বাড়ির ওপর দিয়ে নিয়ে যাবে,
হ্যাঁ, সেটা হবে না কখনোই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুটো পয়েন্ট এখানে ইনফরমেশান দিয়ে দিয়েছে। বায়ুশূন্য স্থানে তোমার সাইফন ক্রিয়া করছে না। আর দ্বিতীয়ত আমাদের সেটাকে আমরা মানে যে এ পাত্রে যে পাত্রটা পাইপটা ডোবানো আছে সেটাই কিন্তু আমরা আনলিমিটেড ওপরে তুলতে পারবো না। ঠিক আছে? সেটা নির্ভর করবে বায়ুর উচ্চতা বেশি হলে সাইফন কিন্তু ক্রিয়া করবে না। মানে বায়ুমণ্ডলের চাপের উপর ডিপেন্ড করছে ওটা। এইবার আসি সাইফনের কার্যনীতি। দেখো পরীক্ষায় সাধারণত এটা দিতে খুবই কম দেখি, মানে সেভাবে দেয় না। তবুও তোমাদের একটু জেনে নেওয়া ভালো যে জিনিসটা কীভাবে কাজ করে সাইফন ক্রিয়াটা। বর্ণনা প্রথমে বলছে সাইফনে ব্যবহৃত নলটি হলো উল্টানো দুমুখ খোলা অসম বাহুবিশিষ্ট কাচ, রাবার বা প্লাস্টিকের তৈরি ইউনল। তাহলে সাইফনে আমাদের প্রথমত বর্ণনা বলছে, বর্ণনার ক্ষেত্রে সাইফনে ব্যবহৃত যে নলটা রয়েছে নলটি হচ্ছে উল্টানো দুমুখ খোলা। দেখো এটা উল্টানো, তো মানে ব্যাপারটা এরকম না হয়ে এরকম হয়েছে আর কি। ঠিক আছে? তো সেটাই বলছি যে উল্টানো দুমুখ খোলা অসম বাহু বিশিষ্ট। অসম বাহু মানে কি, একটা ধরো ছোট বাহু, একটা ধরো বড় বাহু, তাই তো? অসম বাহু বিশিষ্ট রাবার বা প্লাস্টিকের তৈরি ইউ আকৃতির একটা নল থাকে। এবার দেখো কার্যনীতি কীভাবে এটা কাজ করে। দেখো পয়েন্ট বাই পয়েন্ট তোমরা যদি দেখো মোটামুটি বুঝে যাবে জিনিসটা। কার্যনীতি কী বলছে, সাইফনের মধ্যে একই অনুভূমিক রেখায় সি ও ডি দুটি বিন্দু নেওয়া হলো। এই যে সি আর এটা হচ্ছে ডি, একই অনুভূমিক রেখায় সি আর ডি দুটো বিন্দু নেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ সমান হচ্ছে P0। বায়ুমণ্ডলের চাপকে যদি আমরা P0 ধরি, বায়ুমণ্ডলের চাপকে কত ধরবো? P0 ধরবো। ঠিক আছে? এবং এ পাত্রের তরল তল থেকে সি বিন্দুর উচ্চতা, অর্থাৎ এই যে এ পাত্রের যে তরল তল, এখানে হচ্ছে তরলের তলটা, সেখান থেকে এই যে সি বিন্দুর যে উচ্চতা, সেই উচ্চতাটাকে যদি আমরা কি ধরি? H1 ধরি। ঠিক আছে? আমরা উচ্চতাকে কি ধরছি? H1 ধরছি। দাঁড়াও এগুলো আবার মুছে দিন, নাহলে তোমাদের বুঝতে তো অসুবিধা হয়ে যাবে। তাহলে কি বলছে, বায়ুমণ্ডলের চাপকে আমরা কত ধরছি? P0 ধরছি। ওকে, বায়ুমণ্ডলের চাপকে আমরা ধরছি P0। আর এ পাত্রের তরল তল থেকে সি বিন্দুর উচ্চতা হচ্ছে H1। তাহলে এটা হচ্ছে তোমার H1। ঠিক আছে? এটা হচ্ছে H1। এবং সি বিন্দুতে চাপ যদি H1 হয় তাহলে সি বিন্দুতে চাপ কত হবে? ধরো সি বিন্দুতে, এই যে এখানে চাপ কী হবে? এখানে সি বিন্দুতে চাপ হয়ে যাবে তোমার পি ফুটে সি মানে হচ্ছে প্রেশার অফ সি, প্রেশার অ্যাট সি মানে সি বিন্দুতে চাপ কত হবে? আচ্ছা, এখানে আমাদের এই পয়েন্টটা ধরো, এখানে কি বলছে? পিসি মানে হচ্ছে সি বিন্দুতে চাপ। দেখো সি বিন্দুতে চাপ মানে কি, বায়ুমণ্ডলের চাপ যত রয়েছে সেই বায়ুমণ্ডলের চাপ কত ধরেছি আমরা? P0 ধরেছি। বায়ুমণ্ডলের চাপটা আমরা P0 ধরেছি, এবং তার থেকে এই বিন্দুতে ধরো ধরো যে বিন্দুটা রয়েছে সেখানে তরলের চাপ কত হবে? দেখো H1, ধরো এটাকে আমরা H1টা হাইট ধরেছি। ডি মানে কি? ডি মানে হচ্ছে তোমার তরলের ঘনত্ব, আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাই না? আমরা জানি যে HDG আমরা অলরেডি পড়েছি, বা এইচ রো জি আমরা ইউজ করে থাকি কোনো বিন্দুতে তরলের চাপ বের করতে। ঠিক আছে? তাহলে কোনো বিন্দুতে তরলের চাপ কী হবে? HDG। এইচ মানে হচ্ছে হাইট, মানে তরলের যে তরলটা যে বিন্দুটা অবস্থিত সেটা তরল তল থেকে কতটা গভীরে অবস্থিত। আর এখানে আমাদের হচ্ছে এই সি থেকে আমাদের এই বিন্দু পর্যন্ত আর কি, এটা হচ্ছে আমাদের গভীরতা, সেটাকে আমরা H1 ধরছি। ডি মানে হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব, তরলের যে ঘনত্ব থাকে সেটা। আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা পি অ্যাট সি, প্রেশার অ্যাট সি বিন্দুতে আমরা চাপ পেয়ে গেলাম। এবার দেখো বলছে যে যেখানে ডি হলো তরলের ঘনত্ব এবং জি হলো অভিকর্ষজ ত্বরণ। প্রবাহ চলাকালীন ধরে নেওয়া যাক কোনো এক মুহূর্তে বড় বাহুটির মুখ তরলের মধ্যে ডুবে আছে। এবার আমরা ধরলাম যে এই যে যে এটা তরলের মধ্যে ডুবে আছে। ঠিক আছে? এই অবস্থায় ওই পাত্রে তরল তল থেকে ডি বিন্দুর উচ্চতা, এই যে তরল তল আছে সেটার থেকে ডি বিন্দুর উচ্চতা কত? ডি বিন্দুর উচ্চতা হয়ে যাচ্ছে তোমার H2। এটাকে আমরা H2 ধরছি, আর এটাকে আমরা ধরছি H1। এখন বলছে ডি বিন্দুতে চাপ কত হবে? তাহলে ডি বিন্দুতে চাপ হয়ে যাবে তোমার
এই যে পিডি সমান হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস হচ্ছে H2 DG। তা হাইটটা হচ্ছে H2 আর ডি মানে হচ্ছে তোমার ডেনসিটি, মানে হচ্ছে তরলের ঘনত্ব, এবং জি মানে অভিকর্ষীয় ত্বরণ। এখন আমরা দেখতে পাচ্ছি যে H2 ইজ গ্রেটার দেন H1, অর্থাৎ এই যে H2টা, এই হাইটটা কিন্তু এটার থেকে বেশি, তাই না? H2 হচ্ছে গ্রেটার দেন, H2টা হচ্ছে বেশি। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি যে পিসি অর্থাৎ সি বিন্দুতে চাপটা ডি বিন্দু থেকে কিন্তু বেশি হবে। তাহলে সি বিন্দুতে চাপ বলছে যে ডি বিন্দু থেকে কি হবে, বেশি হয়ে যাবে। দেখো এই জায়গাটা অনেকেই হয়তো বুঝতে পারছো না, আমি এই সমীকরণটা জাস্ট এখানে দেখাচ্ছি তোমাকে। ধরো আমি বলছি বায়ুমণ্ডলীয় চাপকে আমি 10 ধরলাম, ঠিক আছে? বায়ুমণ্ডলীয় চাপকে আমি ধরলাম যে 10। এখন আমাদের যদি ধরো এই যে এইচের মানটা যদি, ধরো এইচের একটা নির্দিষ্ট মান আছে, ধরো আমি বলছি 2, ধরো আমি 5 ধরলাম, বাকিগুলো এক এক করে ধরলাম, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। তার মানে আমাদের এখানে কত আসছে, চাপটা হয়ে যাচ্ছে 10 থেকে 5 বিয়োগ করলে 5। এবার এই যে এইচের মানটা যদি আমরা বাড়িয়ে দিই, ধরো এইচের মানটা যদি আমি 5-এর জায়গায় 7 করে দিই, তাহলে কী হবে, 10 বিয়োগ 7 মানে কত, 3 হয়ে যাচ্ছে না? তার মানে কি এইচের মান কিন্তু যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু আমাদের এই যে চাপের মান কমে যাচ্ছে। আবার এইচের মান কমালে চাপের মান কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এইচের মান আমরা যদি বাড়াই, তাহলে চাপের মান কিন্তু কী হচ্ছে, কমে যাচ্ছে। বোঝা গেল? আর এইচের মান যদি আমরা কমাই, চাপের মান কিন্তু বেড়ে যাচ্ছে। এটা প্রুফ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে H2 ইজ গ্রেটার দেন H1, যেহেতু তাহলে বলতে পারি যে পি অ্যাট সি বিন্দুতে যে চাপ সেটা কিন্তু বেশি হবে ডি বিন্দু থেকে। ডি বিন্দু থেকে পি বিন্দুতে চাপ বেশি হবে। এবার আমরা কি জানি যে সব কিছু, মানে সেটা কারেন্ট হোক বা জল হোক, সেগুলো সবসময় কী হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে কিন্তু প্রবাহিত হয়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। তো এক্ষেত্রে তরল কিন্তু সি থেকে ডি এর দিকে প্রবাহিত হবে এবং ডি বিন্দুতে এসে অভিকর্ষজ টানে নিচের দিকে গতিশীল হয়ে বি পাত্রে জমা হবে, ঠিক আছে? ডি বিন্দুতে এসে অভিকর্ষজের টানে, তাহলে ডি বিন্দুতে প্রথমত পৌঁছে যাবে সেটা চাপের জন্য, ঠিক আছে, চাপের ডিফারেন্সের জন্য কিন্তু এটা হচ্ছে। তাহলে ডি বিন্দুতে এসে অভিকর্ষ টানের প্রভাবে এবার নিচের দিকে কিন্তু গতিশীল হবে। এবার হচ্ছে অভিকর্ষ ত্বরণের জন্য নিচের দিকে গতিশীল হচ্ছে এবং বি পাত্রে জমা হচ্ছে। তো ফলস্বরূপ সি বিন্দুতে যে শূন্যতার সৃষ্টি হয়, হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপের জন্য এ পাত্র থেকে নল, মানে তরল নল বেয়ে সি বিন্দুতে ওঠে এবং নলের মধ্যে দিয়ে কিন্তু তরলের প্রবাহ ঘটে। অর্থাৎ সি বিন্দুতে আমরা দেখছি যে প্রেশার কমে যাচ্ছে। এবার প্রেশার যদি ধরো সি বিন্দুতে প্রেশার বাড়ছে, এবার প্রেশার কী হচ্ছে, সি থেকে ডি এর দিকে প্রেশারটা যাচ্ছে, ঠিক আছে? প্রেশারটা যদি এদিকে ক্রিয়া করছে এবং এদিকে যখন তরলটা অভিকর্ষ বলের প্রভাবে যখন এখানে পড়ে যাচ্ছে, তখন সি বিন্দুতে একটা শূন্যতা তৈরি হচ্ছে, তাই না? একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে এবং সেই শূন্যতা ভরবে কে? সেই শূন্যতা ভরবে কিন্তু এই তরলগুলো এর জন্য কী হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো তোমাদের এটা কিন্তু পরীক্ষায় সেভাবে আসে না, বারবার করে বলছি, কিন্তু একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, যদি চলে আসে তাহলে লিখে দিতে পারবে। আচ্ছা, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, সাইফন ক্রিয়া কমপ্লিট। এবার হচ্ছে প্লবতা হচ্ছে কি, আর আর্কিমিডিসের নীতি বা কী, ঠিক আছে? প্লবতা আর হচ্ছে আর্কিমিডিসের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। প্লবতা জিনিসটাকে ভালো করে বুঝতে হবে। শুধু পরীক্ষায় যে সব কিছু সেটা নয়, আমাদেরকে ব্যাপারটা বোঝার দরকার। স্থির তরলে বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বা পূর্ণ নিমজ্জিত করলে তরল বা গ্যাস ওই বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে আমরা বলছি প্লবতা, ঠিক আছে? স্থির তরলে দেখো এখানে প্রত্যেকটা টার্ম কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এক একটা টার্ম যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমাদের নাম্বার কেটে দেবে। প্রথমত এখানে আছে স্থির তরলে, প্রবাহী তরলে নয়, স্থির তরলে বলেছে, স্থির তরলে লিখতে হবে, বা গ্যাসে, সেটা তরলও হতে পারে বা গ্যাসও হতে পারে। কোনো বস্তুকে আংশিক বা পূর্ণরূপে নিমজ্জিত করলে, তাহলে কোনো একটা বস্তু সেটাকে পুরোপুরি নিমজ্জিত করতে পারে, মানে ডুবিয়ে দিতে পারে, বা কিছুটা অল্প কিছুটা ডুবাতে পারে, দুটোই হতে পারে। তাহলে আংশিক বা পূর্ণ নিমজ্জন করলে তরল বা গ্যাস ওই বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তো এটাকে বলা হচ্ছে প্লবতা। তাহলে প্লবতা এক ধরনের কি বল, প্লবতা হচ্ছে এক ধরনের বল। এবার দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি বলছি একটা এরকম পুকুর আছে, সেই পুকুরের মধ্যে তুমি একটা ফুটবল নিয়ে নামলে, ঠিক আছে? ফুটবল হতে পারে বা তোমার কাছে যদি
নারকেল থাকে, শুকনো নারকেল, সেটাও কিন্তু কাজে দেবে। আচ্ছা, তো তুমি একটা এরকম ফুটবল নিলে, ফুটবল নিয়ে জলের মধ্যে কী করে ডোবানোর চেষ্টা করলে। এবার ফুটবলটা তুমি যেই দেখবে ডোবাবে, ওপরে টং করে লাফিয়ে ওপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি? তার মানে ওই যে তরল কিন্তু এই ফুটবলের উপরে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। এই যে ঊর্ধ্বমুখী বলটা প্রয়োগ করছে, এটাকে আমরা বলবো প্লবতা, ঠিক আছে? তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা তরলের মধ্যে নিমজ্জিত করি, কোনো একটা বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয়, তাহলে তরল কী করবে, ওই বস্তুর উপর কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, ঠিক আছে? ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, এটাকেই বলা হবে প্লবতা। আশা করি বোঝাতে পারলাম। এবার বলছে আর্কিমিডিসের নীতি। তো বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস, তার নীতি কী আছে বলছে, স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওজনের আপাত হ্রাস পায়। এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। তোমরা দেখে থাকবে, যদি ধরো ১ বালতি জল তুমি যখন আ সেটাকে নিয়ে যাচ্ছ, মানে ওয়েট দেখছো, সেটা কিন্তু যথেষ্ট ভারী তোমার কাছে লাগতে পারে। কিন্তু জলের মধ্যে যখন তুমি সেই বালতিটাকে যখন এ মানে ভর্তি বালতি, ঠিক আছে? একটা ভর্তি বালতি বা একটা ভারী বালতি তুমি যদি জলের মধ্যে দিয়ে নিয়ে যাও বা জলের মধ্যে যদি ডোবাও কিছুটা, তখন দেখবে তোমার কাছে কিন্তু অতটা শক্তি লাগবে না। মানে মনে হবে যে ওটা একদম হালকা হয়ে গেছে। ঠিক আছে? আমরা অনেক সময় কী করতাম, জলের মধ্যে যখন ধরো লাফালাফি করতাম, তখন ধরো কোনো একজনের গায়ের মধ্যে এরকম হাত দিয়ে ধরো ভর দিয়ে আমরা ধরো থাকতাম। তখন মনে হতো যে একজন নিজেকেও হালকা মনে হতো, বা কেউ যদি আমাদের উপরে ভর দেয়, তো সেটাকেও হালকা মনে হতো। ঠিক আছে? কারণ কি, সেখানে একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হচ্ছে, তো মানে প্লবতা কাজ করছে সেখানে। যার জন্য কিন্তু আমাদের ওই ওয়েটটা অনেকটা হালকা হয়ে যাচ্ছে। দেখো এখানে বলছে যে সম্পূর্ণ নিমজ্জিত করলে কোনো বস্তুর ওজনের আপাত হ্রাস পায়। তাহলে তার যে অরিজিনাল ওজন সেটা কিন্তু তখন আর থাকে না, সেই ওজনটা হ্রাস পায়, ঠিক আছে? এবং এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। এই যে কতটা ওজন হ্রাস পাবে সেটা ডিপেন্ড করবে যে বস্তুটা আমরা ডোবাচ্ছি সেটা কতটা জায়গা নিচ্ছে, ঠিক আছে? সেটার যে ওজন, মানে সে কতটা জায়গা নিচ্ছে, যতটা জায়গা নেবে সেই জায়গা নেওয়ার যে তরলটা রয়েছে আর কি, যে তরলটা অধিকার করেছিল, সেই জায়গাটা থেকে তরলটা যেটুকুনি সরে গেল, সেটার ওজনের সাথে সমান হয়ে যাবে বলতে পারো। মানে কি, ধরো আমি বলছি যে এই যে জিনিসটাকে আমি এখানে ডোবালাম, ঠিক আছে? তো আমি ধরো এইটুকুনি ডোবালাম, অন্য কালি দিয়ে দেখাচ্ছি, এইটুখানি ধরো ডোবালাম, ঠিক আছে? তো এইটুখানি যে ডোবালাম, তো এইটুখানি সম আয়তনের যে জলটা রয়েছে, সেই জলটাকে যদি আমরা এখানে দেখো, কোনো একটা জিনিস যদি আমি নিচে ডোবাই, তাহলে সেই জায়গাটা কী হচ্ছে, জিনিসটা যখন এই জায়গাটা অধিকার করে নিচ্ছে, তখন সেই জায়গার জলটা সরে যাচ্ছে। এবার সেই পরিমাণ জলটাকে যদি আমি নিই, দেখা যাবে যে সেই জলটার সাথে এর আয়তন কিন্তু সমান হয়ে যাবে, মানে ওজনটা সমান হয়ে যাবে, ঠিক আছে? ওজনটা কী হবে, সমান হয়ে যাবে। তো এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিস সম্পর্কে অনেক সুন্দর সুন্দর গল্প আছে, তোমরা যদি শুনতে চাও বলো। আর্কিমিডিসের এরকম একটা গল্প আছে, ওনাকে একজন মানে সোনার, মানে যে রাজা ছিল, উনি এক রাজদরবারে ছিলেন, সেই রাজদরবারে ওনাকে সোনার তৈরি সোনার মানে একটা মুকুট এক শ্যাকরার কাছে বানাতে দিয়েছিল, এবং সেটার মধ্যে কোনো রকম খাদ মেশানো আছে নাকি সেটা পরীক্ষা করতে বলেছিল, ঠিক আছে? যে সে যে মুকুটটার মধ্যে কোনো রকম কিছু অন্য কোনো ম্যাটেরিয়াল মিশিয়েছে নাকি সেটা যাতে পরীক্ষা নিরীক্ষা করে দেখে, তার জন্য কিন্তু আর্কিমিডিসকে এই কাজটা দিয়েছিল, এবং তখনই কিন্তু তিনি এই আর্কিমিডিসের নীতি, যেটা আমরা বলছি এখন প্লবতা, সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন তিনি। এবার দেখো বলছে যে বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বাংলা কথা, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ১ নম্বর বলছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, অর্থাৎ আমরা একটা বস্তুকে নিমজ্জিত করছি, ডোবাচ্ছি। আমি বলেছি তোমাদের যে সেটা বাবা, তাহলে বস্তু নিমজ্জিত অংশের আয়তন অর্থাৎ কতটা ডোবাচ্ছি, ধরো আমি এটা এতটা ডোবাচ্ছি, ঠিক আছে? এখানে আছে তরল, তো এতটা ডোবাচ্ছি, তাহলে এর যে আয়তন, সেই আয়তনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এই যে এইটুকুনি যে আয়তন আছে, এই আয়তনটার উপরে কিন্তু ডিপেন্ড করবে প্লবতাটা, ঠিক আছে? কত কত পরিমাণ আয়তন দখল করে আছে তার উপরে। তাহলে বস্তু নিমজ্জিত অংশের আয়তনের উপর ডিপেন্ড করছে। তরলের ঘনত্ব, এখন তুমি যদি এখানে জল নাও, তাহলে আলাদা এখানে প্লবতা বল তৈরি হবে। তুমি যদি এখানে কেরোসিন তেল নাও, তুমি যদি পেট্রোল নাও, তো এক একটার ক্ষেত্রে কিন্তু এক এক রকম আমরা প্লবতা বলটা পাবো, ঠিক আছে? তাহলে প্লবতার বল কিন্তু সেটা এই তরলের ঘনত্বের উপরেও কিন্তু নির্ভর করছে। আর হচ্ছে ওই স্থানের অভিকর্ষীয় ত্বরণ।
তো অভিকর্ষীয় ত্বরণও কিন্তু এখানে ক্রিয়া করবে। তো অভিকর্ষীয় ত্বরণের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? অভিকর্ষীয় ত্বরণের উপর কিন্তু ডিপেন্ড করবে। তোমাদের ভিএসওতে গতবারই একটা মানে গতবার না, তার আগে একটা স্কুলে এসেছিল এই টাইপের প্রশ্ন, যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বা নির্ভর করে না। নেক্সট দেখো, ভাষণ এবং নিমজ্জনের শর্তগুলো কী কী? এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ভাষণ এবং নিমজ্জনের শর্তগুলো কী কী? এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বা কোনো একটা বস্তু সেটা কখন ডুবে যায়, কখন ভেসে ওঠে, বা কখন সেটা ডোবেও না ভাসেও না, মিডিল পজিশনের থেকে যায় আর কি, না ডোবা না ভাসা, এরকম অবস্থায় কখন থাকে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ধরা যাক কোনো বস্তুর ওজন হচ্ছে W1, কোনো একটা বস্তু তার ওজন হচ্ছে W1 এবং প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় প্লবতা বলছে W2, ঠিক আছে? প্রবাহিতে নিমজ্জিত অবস্থায় প্লবতা হচ্ছে W2 এবং বস্তুর ওজন হচ্ছে W1। বস্তুর ওজন তো আমরা W1 দেখলাম, সেটা উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে। তাহলে কোনো একটা বস্তু সেটাকে আমরা যদি কোথাও রাখি, সেটা কি হবে? একদম সোজাসুজি লম্বভাবে নিচের দিকে সবসময় ক্রিয়া করে। আর হচ্ছে প্লবতা, যেটা হচ্ছে W2, সেটা উল্লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে। আমি যে একটা ফুটবলকে বলছি জলের মধ্যে ডোবাচ্ছি, তাহলে এই যে ফুটবলের যে ওয়েটটা, সেটা ধরো W1, ঠিক আছে? তোমাদেরকে একদম ভিজুয়ালি দেখিয়ে দিই জিনিসটা। W1 হচ্ছে ধরো ফুটবলটার ওজন, আর ঊর্ধ্বমুখী যে বলটা যে প্রয়োগ করছে সেটা ধরো W2, ঠিক আছে? সেটা ধরো W2, ঊর্ধ্বমুখী বলটা মানে প্লবতা বল যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে W2। এবার বলছে প্রবাহিতে নিমজ্জনের শর্ত। নিমজ্জন মানে হচ্ছে ডুবে যাওয়া। তাহলে ডুবে যাওয়ার শর্তগুলো কী কী? W1 ইজ গ্রেটার দেন যদি W2 হয়, তাহলে এই যে আমরা এখানে বললাম ফুটবল, দেখো ফুটবলটা ভাসে কেন? W1 তো হিসাব মতো কী হয়, W1 অর্থাৎ ফুটবলের ওজনটা সেটা তো কম হয় না, কিন্তু এমন কিছু হয়, আমি যদি ধরো একটা লোহাকে এখানে রাখি, তাহলে লোহাটা কিন্তু ডুবে যাবে। লোহা ধরো W1 হচ্ছে ভর, W1 ওজন, আর ঊর্ধ্বমুখী বলটা যদি আমরা ধরি, প্লবতা বলটাকে যদি W2 ধরি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কী হবে? W1 ইজ গ্রেটার দেন W2। লোহার যদি আমরা একটা পেরেক নিই, বা লোহার ধরো পেরেকই নিলাম, তাহলে সেটা কী হচ্ছে? ডুবে যাচ্ছে না? তাহলে কেন ডুবছে? কারণ এক্ষেত্রে W1 ইজ গ্রেটার দেন W2, অর্থাৎ বস্তুর ওজন, আমরা যে বস্তুটা নিলাম সেটার ওজন বস্তুর সম-আয়তন প্রবাহীর ওজনের চেয়ে কিন্তু বেশি হলে, তাহলে সেই বস্তুটা প্রবাহিতে কিন্তু ডুবে যাবে, ঠিক আছে? প্রবাহিতে ডুবে যাবে। তো একটি নিরেট লোহার বলকে জলে ফেলে দিলে সেটি কিন্তু ডুবে যায়। আচ্ছা, নিরেট একটা লোহার বলকে যদি আমরা জলে ফেলে দিই, নিরেট মানে ফাঁপা নেই, একেবারে সলিড আর কি, সেটাকে জলে ফেললে কী হবে? ডুবে যাবে, ঠিক আছে? এর কারণ কি? সেই বলটার যে ওজন, সেটা সম-আয়তন যে প্রবাহী, অর্থাৎ যে আমরা তরল বলছি এখানে, সেই প্রবাহীর ওজনের চেয়ে কিন্তু বেশি, ঠিক আছে? সম-আয়তন তরলের ওজনের চেয়ে কিন্তু বেশি। 2 নম্বর কন্ডিশন কি বলছে? তরলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত। পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত। এখানে দেখো W1 ইজ ইকুয়ালস টু W2 যদি হয়ে থাকে, অর্থাৎ আমরা যে বস্তুটাকে সিলেক্ট করলাম সেটার যা ওজন এবং যে ঊর্ধ্বমুখী যে বলটা প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ প্লবতা বল যে ক্রিয়া করছে, হ্যাঁ, সেটার সাথে যদি সমান হয়ে যায়, তাহলে কি হবে? দেখো W2 প্লবতা বল মানে সেখানে কি বোঝাচ্ছে? W2 যেটা, সেটা হচ্ছে প্লবতা বল, তার মাধ্যমে কি বোঝাচ্ছে? তার মাধ্যমে বোঝাচ্ছে যে পরিমাণ মানে বস্তুটাকে ডোবানোর ফলে যে পরিমাণ আয়তন বস্তুটা অধিকার করে রেখেছে, সেই আয়তনের যে জলটা রয়েছে, সেই জলের যে ওজন, সেটার কথা বলা হচ্ছে। এই কনসেপ্টটা তোমাদের কিন্তু থাকা দরকার। তরলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসনের শর্ত W1 ইকুয়ালস টু যদি W2 হয়, অর্থাৎ বস্তুর ওজন এবং বস্তুর সম-আয়তন প্রবাহীর ওজনের যদি সমান হয়, তাহলে বস্তুটি প্রবাহের মধ্যে দিয়ে যে কোনো অবস্থানে স্থির অবস্থায় ভাসবে। কারণ বস্তুটা কিন্তু তরলের মধ্যে যে কোনো জায়গায় সেটা স্থির অবস্থায় কিন্তু বলছে ভাসবে। অর্থাৎ সম-আয়তন জল ও অ্যালকোহলের মিশ্রণে 1 ফোঁটা অলিভ তেল দিলে অলিভ তেলের ফোঁটা মিশ্রণের মধ্যে যে কোনো অবস্থানে স্থিরভাবে ভাসতে থাকে। হলো? এবার বলছি যে তরলের ওপর ভাসনের শর্ত। তাহলে প্রথমে হচ্ছে নিমজ্জন, তারপরে বলছি যে তরলে পূর্ণ নিমজ্জন অবস্থায় ভাসন, ঠিক আছে? আর হচ্ছে তরলের বলছে ভাসনের শর্ত। এবার কোনো একটা বস্তু কখন ভাসবে? দেখো W1 যদি আমাদের লেস দ্যান W2 হয়, অর্থাৎ কি W1 থেকে যদি W2টা বেশি হয়, ঠিক আছে? W2টা যদি বেশি হয়, তাহলে কী হবে? বস্তুর ওজন বস্তুর সম-আয়তন প্রবাহের ওজনের চেয়ে কম,
সম আয়তন প্রবাহী ওজনের চেয়ে যদি কম হয় তাহলে বস্তুটিতে প্রবাহের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলে বস্তুটি কিন্তু ওপরের দিকে উঠতে থাকবে, বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে, ঠিক আছে? যদি আমরা ডুবিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু সেটা উপর দিকে উঠতে থাকবে এবং একসময় প্রবাহের উপর স্থিরভাবে কিন্তু ভাসতে থাকবে। একটি ফুটবলকে জলে ছেড়ে দিলে সেটি জলের মধ্যে ভাসতে থাকে, যেটা তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি বারবার করে। হলো? এবার দেখো ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, মোটামুটি এইটুকুনি আগে কমপ্লিট করে নাও, ঠিক আছে? এর পরের ক্লাসে বাকিটা করিয়ে দেবো।